জুলাই সনদ, বিচার এবং নির্বাচন সবকিছুই প্যাকেজ আকারে হতে হবে। কমছে বন্যার পানি, বিশুদ্ধ পানির সংকট সহ নানা দুর্ভোগ। এবং খুলনায় দিন দুপুরে সাবেক যুবদল নেতাকে গুলি করে রক কেটে হত্যা। দেখছেন এটিএন নিউজ, দেশের খবর আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই সনদ, বিচার এবং নির্বাচন সবকিছুই প্যাকেজ আকারে হতে হবে। সকালে যশোরে জুলাই আন্দোলনে শহীদদের স্বজন এবং আহতদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন তিনি। মতবিনিময়ে আহতরা অভিযোগ করেন, আন্দোলনের 1 বছর পেরিয়ে গেলেও এখনও তাদের স্বীকৃতি এবং যথাযথ চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের জোর দাবি জানান তারা। এনসিপি নেতারা আহতদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এনসিপি নির্বাচন পেছাতে চায় এমন অভিযোগ অস্বীকার করে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছু মহল সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চায়। যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে। কোনো কোচ, কোনো রেফারি, কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই ষড়যন্ত্রগুলো চলছে। মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে। 5 আগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। ফেনী এবং কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করলেও এখনো অনেক জায়গা জলমগ্ন। যোগাযোগ আর বিশুদ্ধ পানির সংকট সহ নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। একই পরিস্থিতি নোয়াখালীতেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় সপ্তাহ জুড়েই টানা বৃষ্টি, সীমান্ত জনপদের নদীগুলোতে ছিল উজানের ঢলও, ফলে অনেক জায়গায় প্লাবিত হয়ে যায়, দুর্ভোগে পড়েন মানুষ। বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। কুমিল্লায় শুক্রবার সকাল 9টায় গোমতী নদীতে পানি ছিল 8.94 মিটার, যা আগের দিন সন্ধ্যায় ছিল 9.20 মিটার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টি না হলে পানি দ্রুত কমবে। ফেনীতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 21টি স্থানে বাঁধ ভেঙে 109টি গ্রাম প্লাবিত হয়েছিল। 82টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 9,500 মানুষ। এখন পানি কমছে, তবে দুর্ভোগ নয়। খাট পার ধান চাল সব কিছুই তো নষ্ট হয়ে গেছে, কিছুই নাই। আমার তো ঘরের পানি যেটা নিচে সব নষ্ট হয়ে গেছে। বিল্ডিং তো আর যাদের তো নর্মাল করা আছে তো পাই অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। না কিছু দেওয়া হয় না, আমরা কিছু পাইনি, কিছুই পাইনি আমরা। জেলা প্রশাসন কিছু পাই নাই। ফেনী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি নামতে শুরু করলেও ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগন ভূঁইয়া উপজেলার কিছু এলাকায় নতুন করে পানি ঢুকছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি কমার পরই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরো বড় আরো টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি। পানি কমতে শুরু করেছে নোয়াখালীতেও। দুর্ভোগ পোহানো মানুষ ত্রাণ নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টানা বৃষ্টিতে যশোর খুলনা মহাসড়ক যেন এক মরণ ফাঁদ। বৃষ্টি হলে কাদা আর রোদে ওড়ে ধুলার ঝড়। প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ এবং পরিবহন চালকরা। চলাচলে দুর্ভোগের পাশাপাশি নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্যেই ও ছবিতে রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথ যশোর খুলনা মহাসড়ক। বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি। এ পথে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যানবাহন চলাচল করে। 2017 সাল থেকে কয়েক দফা সংস্কার করা হয়েছে সড়কটির, তবে অবস্থা দেখে বোঝা যায় কতটা কাজে এসেছে তা। ভুক্তভোগী চালক ও স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পর সড়ক কাদায় একাকার হয়ে যায়।
নিয়মিত সড়কটি দিয়ে ট্রলি, বাম্পার এবং ট্রাকের মাধ্যমে মাটি ও বালি বহন করা হয়। এসব অবৈধ যানবাহন থেকে পড়ে থাকা মাটি ও বালি রোদের সময় ধুলায় এবং বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে সড়কটিকে করে তুলেছে দুর্ঘটনার ফাঁদ। 5 থেকে 7 ফিটের উপরে প্রায় গর্ত, কিছু কিছু জায়গায় তো মানুষ হাঁটাচলাও করতে পারতেছে না, এমন অবস্থা। রাত 3টার দিকে এখানে আসছে, এখনো এখানে পড়ে রয়েছে। একটা গাড়ি পার হইতে 2-3 ঘন্টা করে সময় লাগতেছে। গাড়ির প্রচণ্ড দুর্ঘটনা, রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য রাস্তাঘাটে গাড়িগুলো পড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। চলাচলে দুর্ভোগ তৈরি হওয়ার পাশাপাশি নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ভরা মৌসুমেও ব্যাহত হচ্ছে সার সরবরাহ। দেশের 70% সার এখান থেকে পরিবহন হয়ে থাকে এবং এই সারটি সময় মতো না গেলে দেশে খাদ্য সংকট দেখা দেবে, কৃষকরা সময় মতো সার পাবে না, সারের সংকট দেখা দেবে। এই সড়কটি সংস্কার না হওয়ার কারণে আমাদের নওপাড়ার ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। দ্রুত এর সমাধান করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা কর্তৃপক্ষ, আমি মনে করি যে দ্রুত সমাধান করা উচিত। বরাবরের মতোই সড়ক বিভাগের দাবি, সংস্কার কাজ চলমান রয়েছে, শিগগিরই এই সমস্যার সমাধান হবে। ঢালাইয়ের কাজটা অ্যাপ্রুভাল হয়ে আসতে আসতে, মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল হয়ে আসতে আসতে যে সময়টা লাগবে, ওই সময়টা রাস্তাটা টিকানোর জন্য আমরা সোলিং HBB কাজ হাতে নিয়েছি। আশা করছি আগামী 1 থেকে 1.5 বছর লাগবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ জুম্মার নামাজের আগে নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, দুপুরে বাসার সামনে নিজের গাড়ি পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত এসে তাকে কয়েকটি গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তার 2 পায়ের রগ কেটে দেয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে 4টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, একটু আগে যেমনটি বলছিলাম যে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেখানে তাকে গুলি করার সময় ঘটনাস্থল থেকে 4টি গুলির খোসা পাওয়া গেছে। 3 জন দুর্বৃত্ত তাকে গুলি করেছে। এ বিষয়ে পরিবারের লোকজন কি বলছেন এবং এলাকার লোকজন কাউকে সন্দেহ করছেন কিনা একটু জানাবেন। দেখুন, তার যে স্ত্রী রয়েছেন তিনি জানিয়েছেন যে আসলে তিনি জুম্মার নামাজের কিছু সময় আগে, অর্থাৎ জামাত শুরু হওয়ার কিছু সময় আগে বাড়ির সামনেই গাড়ি পরিষ্কার করার ছিল। সেই সময় গাড়িতে একটি মোটরসাইকেলে এসে 3 জন দুর্বৃত্ত তাদের 5টি গুলি করে। একটি গুলি মাথায় লেগেছে এবং 4টি গুলি বিভিন্ন স্থানে লেগেছে। তারপর সে যখন মাটিতে লুটিয়ে পড়ে, তারপর কিন্তু সেই দুর্বৃত্তরা তার যে পায়ের রগ রয়েছে সেটিও কেটে ফেলেছে। আসলে সেই সময় তার স্ত্রী কিন্তু চিৎকার করেছিল, তবে আশপাশের কেউ তৎকালীন সময়ে এগিয়ে আসতে পারেনি। যখন দুর্বৃত্তরা তাকে হত্যা করেছিল সে সময় এগিয়ে আসেনি কেউ। আসলে পারিবারিক নাকি রাজনৈতিক নাকি কুয়েটের একটি সংঘর্ষের ঘটনাও কিন্তু রয়েছে। সেই সংঘর্ষের ঘটনায় এই যুবদল নেতা সেদিন রামদা হাতে দাঁড়িয়েছিল, তাকে বহিষ্কারও করা হয়েছিল। সেই ঘটনা কি কেন্দ্র করে কি অর্থাৎ কোনো মাদক সংশ্লিষ্ট কোনো বিষয় নাকি, সব বিষয় নিয়ে কিন্তু পুলিশ কাজ করছে। আর আমি এখন যেখানে আছি খুলনা মর্গে, এখানেই কিন্তু তার লাশটি রয়েছে। বিএনপির যে এখানের খুলনা মহানগরের শীর্ষ নেতারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং স্থানীয় যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। তারা বলছেন যে আসলে তিনি মোটামুটিভাবে এই রাজনৈতিক দিক দিয়ে একজন অনেকটাই পরিষ্কার মানুষ ছিল, নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় ছিল। তবে কি কারণে হত্যা করেছে তারা কিন্তু দ্রুত হত্যার বিচার চায়। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাও এখানে রয়েছেন, তার সাথে কথা হয়েছে। তিনিও বলেছেন যে সঠিক যারা হত্যা করেছে তাদের যেন অচিরিয়ে পুলিশ গ্রেপ্তার করে, সেই বিষয়ে কিন্তু তারা বলছে। আমার কাছে সব মিলে উজমা এই ছিল খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে যুবদল নেতা হত্যার সর্বশেষ খবর। অসীম, আপনাকে ধন্যবাদ এবং আমরাও আশা করছি খুব দ্রুত এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আইন শৃঙ্খলা বাহিনী আনতে সক্ষম হবে। দর্শক, দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, এরপর আরও যা থাকছে।
কুষ্টিয়ায় অটোরিকশা চালককে খুনের পর গাছে ঝুলিয়ে রাখল ছিনতাইকারীরা। এবং গ্লোবাল টি20তে গায়ানাকে হারিয়ে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়া এলাকায় এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে কুষ্টিয়া হোমিও কলেজের পাশে একটি গাছে রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তির মৃতদেহটি ঝুলতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকারীরা রফিকুলকে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখে গেছে। নিহত রফিকুল ইসলাম কালীশঙ্করপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়া এলাকায় বসবাস করতেন। তার মা হালিমা খাতুন জানান, গত রাত 9টার পর থেকে রফিকুলের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। রফিকুলের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ জনতা কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অপরাধীদের ধরতে কাজ শুরু করেছেন তারা। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আত্মহত্যার খবর ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতরাতের এই ঘটনায় 5 শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাসের সামনে সর্দার পাড়ায় আপন লেডিস হোস্টেলে আত্মহত্যার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রতিনিধির উপস্থিতিতে ঘরের তালা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল ফেরদৌস টুম্পা নামের ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে তারা। এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী টুম্পার ছবি সহ ফেসবুকে একটি পোস্ট দেন। এরপর সহপাঠীদের সাথে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাত 1:30 নাগাদ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ওই শিক্ষার্থীর ল্যাপটপ ও মোবাইল জব্দ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে টুম্পা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 13তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দর্শক, দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। কুড়িগ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন ডিজিজ। ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হচ্ছে গরু ও মহিষ। কয়েক বছর ধরে এই রোগের সংক্রমণ দেখা গেলেও এবছর মহামারীর পরিস্থিতি। কুড়িগ্রাম প্রতিনিধি মোনার হোসেন লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম সদর উপজেলার জোত গোবর্ধন এলাকার রহিমা বেগম। স্বামী মৃত্যুর পর 5 সন্তানের দায়িত্ব তার কাঁধে। প্রায় 30 বছর ধরে গবাদি পশু লালন পালন করে বিক্রি করাই তার একমাত্র আয়ের উৎস। তার 5টি গরু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়। গ্রাম্য ডাক্তারের পরামর্শে প্রায় 80,000 টাকা খরচ করেও রক্ষা করা যায়নি একটিও। 5টি গরু হারিয়ে নিঃস্ব এই কৃষানি। এখন আমার গরু না থাকি আমার সংসার ঘুরে মুড়ে এখন আমি চলতে আর পারি না। এখন আমি কি করি খাই। শুধু রহিমাই নন, ওই এলাকার আলম, রঞ্জুমিয়া ও ইলিয়াসের গরু মারা গেছে লাম্পি ডিজিজে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর জেলায় লাম্পিতে আক্রান্ত গরুর সংখ্যা 351টি আর মৃত্যুর সংখ্যা 29। বাস্তবে এ সংখ্যা আরো বেশি। কিছু করে ভাঙ নাই গরুর জন্য, গন্ধতে যাবার ভাঙ না, কোনো মতে নিকেশবদ্ধ করিয়ে গরুর যত্ন করুন। এই যুগে এই রোগটা নতুন ভাবে আছে, তা কিন্তু এই রোগটার ওষুধ পাওয়া যায় না। আলাদা রাখা লাগবে মশারি দিয়ে, এটা জানা ছিল না। এই রোগ বিস্তারের সাথে আবহাওয়ার সম্পর্ক রয়েছে। নিচু এলাকা এবং জলাশয়ের কাছাকাছি স্থানে মশা, মাছির মতো রক্ত শোষণকারী পোকামাকড় রোগটি ছড়ায়। এসব কারণেই কুড়িগ্রামে বিস্তার ঘটেছে সংক্রামক রোগটির। দ্রুত ছড়িয়ে পড়ছে একটি পশু থেকে আরেকটিতে। মাঠ পর্যায়ে ট্রায়াল হচ্ছে এবং আমরা আগামী আগস্ট সেপ্টেম্বরেই এই টিকা মাঠ পর্যায়ে দিতে পারবো এবং এই রোগের টিকা আমরা কৃষকদেরকে মুক্ত করতে পারব। দ্রুত ভ্যাকসিনেশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহপালিত পশু রক্ষায় আন্তরিক উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন আশা প্রান্তিক কৃষকদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে খেলার খবর। দেশের সীমানা ছাড়িয়ে সুদূর ক্যারিবিয়ানে দাপট দেখাচ্ছে রংপুর রাইডার্স। উত্তরবঙ্গের জনপদ রংপুরের দলটি গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই পেয়েছে দুর্দান্ত জয়। বর্তমান চ্যাম্পিয়ন দলটি গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে 8 রানে হারিয়েছে। টস জয়ী রংপুরকে ভালো শুরু এনে দেন সাইফ হাসান ও সৌম্য সরকার। 18 রানে সাইফ আউট হলে 49 রানের জুটি ভাগে।
সৌম্য, আজমতুল্লাহ ও ইয়াসির আলীও দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ৭৬ রানের জুটিতে রংপুরকে ১৬২ রানের লড়াকু পুঁজি এনে দেন কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। জুলাই সনদ, বিচার এবং নির্বাচন সবকিছুই প্যাকেজ আকারে হতে হবে। কমছে বন্যার পানি, বিশুদ্ধ পানির সংকট সহ নানা দুর্ভোগ। খুলনায় দিন দুপুরে সাবেক যুবদল নেতাকে গুলি করে রক কেটে হত্যা। কুষ্টিয়ায় অটোরিকশা চালককে খুনের পর গাছে ঝুলিয়ে রাখল ছিনতাইকারীরা। এবং গ্লোবাল টি-20তে গায়ানাকে হারিয়ে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।